এই ক্রয় প্রতিনিধি কি সকল ধরনের পণ্যের ক্ষেত্রে আমরা ক্রয় প্রতিনিধি নিযুক্ত করতে পারি, নাকি এই জন্য নির্দিষ্ট কোনো পণ্য সামগ্রী রয়েছে? সকল ক্ষেত্রেই ক্রয় প্রতিনিধি আমরা নিয়োগ করতে পারি না। যে সকল কিছু কিছু ক্ষেত্রে, যেমন কাপড়, মনোহারী দ্রব্য, ধাতব দ্রব্য এবং মুদি দ্রব্য, ওষুধপত্র, গবাদি পশু, যেগুলো বাজারে ঘুরে ঘুরে কিনতে হয়, এসব ক্ষেত্রেই আমরা ক্রয় প্রতিনিধি নিয়োগ করে থাকি। ব্যাপকভাবে এটা করা অ্যাড করতেন। ট্রু সেন্সে আপনার ক্রয় প্রতিনিধি যদি আমরা নিয়োগ করি, এটা ট্রুলি ইসলামিক ব্যাংকিং না। আমি আবার বলছি, এটা মানে এটা হচ্ছে উৎকর্ষতার দিক থেকে অথবা শতভাগ কমপ্লায়েন্সের দিক থেকে, এবং শরিয়া স্কলার এটা পছন্দ করে না। এরপরও প্রয়োজনের তাগিদে, যেটা আমাদের মুজিব ভাই বললেন, কোনো ক্ষেত্রে আমাদের কি হয়, জায়েজ একটা ফর্মুলা বা একটা মতামত দিতে হয়। সেক্ষেত্রে ক্রয় প্রতিনিধি আমরা ওই ক্ষেত্রে জায়েজ করি যেখানে আসলে একটা চেকে দেওয়া যায় না, বা একটা পে অর্ডার দেওয়া যাবে না, একটা পেমেন্টে দেওয়া যাবে না। ক্লায়েন্ট হয়তো 10-20 জায়গা থেকে কিনবেন, এবং এগুলো আসলে ছোট ছোট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন বাল্ক ইনভেস্টমেন্ট, যেটা উনি বললেন, কেউ 10 কোটি টাকা রড কিনবেন, এগুলো বাইং এজেন্ট করার প্রস্তুতি আসেন, এগুলো ডিরেক্টলি সাপ্লায়ার বা ভেন্ডার অ্যাকাউন্টে চলে যাবে। সেক্ষেত্রে ব্যাংক সেখানে তাকে এজেন্ট করলো, প্রথমত হচ্ছে ব্যাংকের একটা বাইং বা সেলিং একটা থাকা উচিত, মানে বলে একটা স্টাফি কিছু থাকা উচিত যারা এই কাজগুলো দেখবেন। যদি একান্ত এটা সম্ভব না হয়, কারণ এখানে এর সাথে অনেকগুলো খরচ জড়িত, এবং এই ক্ষেত্রে আপনার প্রফিটের হারটাও বেড়ে যাবে ক্লায়েন্টের উপরে। সেক্ষেত্রে শরিয়া স্কলাররা বলছেন যে এক্ষেত্রে দেওয়া যেতে পারে, তবে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ওইভাবে সে মালামাল কিনে ব্যাংকারের কাছে মালামাল বুঝাই দিবে, যেহেতু সে আমার এজেন্ট, আগেই এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং সে আমার কাছে মালামাল বুঝাই দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ পরই তার কাছে অথবা সেম মজলিসে তার কাছে বিক্রি করে দেবো, আমার কি কস্ট প্লাস আমার প্রফিট মার্কআপ যোগ করে। এই বিষয়ে যে বলছিলেন, একটা হাদিসে এসেছে যে লা ইয়াহিল্লু বায়উ মা লাইসা ইনদাকা, তোমার কাছে যা বিদ্যমান নেই তা বিক্রয় করা বৈধ নয়। আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন একটা হচ্ছে প্রত্যক্ষ দখল, একটা পরোক্ষ দখল। এই যে কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা পরোক্ষ দখল নিয়েও বিক্রয় করি, যেমন তার চালানের কপি নিলাম, সে গ্রাহক মালামাল কিনে নিয়ে আসছে, যেটা ক্রয় প্রতিনিধি নিযুক্ত করে করা হয়। এক্ষেত্রে যদি আমরা ভিডিও কলের মাধ্যমে তার কাছে ইজাব কবুলের ভিত্তিতে মালামাল হস্তান্তর হয়ে যাবে, অথবা যেগুলো সাপ্লায়ারের পেমেন্টে দেওয়া হয়, সাপ্লায়ারের সাথে আমরা ইজাব কবুলের ভিত্তিতে মালামালটা ক্রয় বিক্রয় করে নিলাম, সে শুধু গ্রাহকের ব্যবসাস্থলে মালামালটা পৌঁছে দিবে। এটা তো করা যায়। হ্যাঁ, যে কোনোভাবে হোক, যদি আপনার কাছে এমন কোনো ডকুমেন্টস আসে যেটা এককভাবে বা সিঙ্গলি আপনার মালিকানাকে প্রমাণ করতেছে, যদি তাই হয়, এই ধরনের ডকুমেন্টসের ক্ষেত্রে, যেমন আমরা ট্রেডের ক্ষেত্রে বলতে পারি বিএল যদি আমার কাছে থাকে, তাহলে আমি এই কি গুডসের মালিক, অথবা এমন কোনো যদি কোনো ডকুমেন্টস থাকে যার দ্বারা আপনার মালিকানাকে শতভাগ প্রমাণ করে, এবং এই ডকুমেন্টস, এই কাগজটা ট্রান্সফারের মধ্যে দিয়ে আপনি বাই সেল করতে পারবেন, তাহলে জায়েজ আছে। এই ক্ষেত্রে ট্রু ডকুমেন্ট হতে হবে, সাপ্লায়ারের কাছ থেকে আমার মালিকানাকে শতভাগ প্রমাণ করে। এখানে আধুনিক প্রযুক্তিকে আমরা অমিট করতে পারি না, এবং এটার উপর ভিত্তি করে আমরা এই পণ্যটা হস্তান্তর করতে পারি, ক্রয় বিক্রয় সম্পাদন করে। যে কোনো ভাবে আমাকে এটা নিশ্চিত করতে হবে মালামাল এখানে আধুনিক প্রযুক্তি টুলসগুলোকেও আমরা ইউজ করতে পারি। আধুনিক টুলসকে তো আমরা ইগনোর করতে পারি না। আধুনিক টুলসের যে সকল মেকানিজম পণ্যকে মানে সঠিকতা, যেটা হচ্ছে যে ক্রয় নিশ্চিতের ক্ষেত্রে সঠিকভাবে প্রমাণ করতে পারে, যেমন ভিডিও কলের কথা বললেন বা অন্যান্য আধুনিক যে সকল প্রযুক্তি আছে, সে সকল প্রযুক্তিও ব্যবহার করে যদি মালামালটা আমরা নিশ্চিত করতে পারি যে হ্যাঁ সেটা ব্যাংকের কন্ট্রোলে আসছে বা এটা আবার বিক্রি করে দেওয়া হয়েছে, তখন সেটাকে আমরা গ্রহণ করতে পারি।